ডান পাশের ইমেজটা দেখা যাবে এটার সাথে হুবহু মিলবে না, হ্যাঁ একটু ডিফারেন্স থাকবে। সেটা কেন? আমি এটাই আমার কোশ্চেন। ম্যাম লাং ফিশের গিলও থাকবে, লাংও থাকবে, আর মানুষের ক্ষেত্রে লাং থাকবে, তো এখানে পার্থক্য হবে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটাই জানতে চেয়েছিলাম যে যেহেতু এদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান হচ্ছে এখানে মেইন লাংস, তো এইখানে ব্লাড এক্সচেঞ্জের যে বিষয়টা, তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের হ্যাঁ যেই ফাংশন, কার্বন ডাইঅক্সাইডটা দূর হবে, অক্সিজেনটা অ্যাড হবে, এটা কি সম্পূর্ণরূপে লাংসে হবে। কিন্তু ফিশের ক্ষেত্রে তো সেটা হবে না, সেটা হওয়া পসিবল না, কারণ তাদের ক্ষেত্রে তো গিলস আছে, তাদের তো মেইন ফাংশন ক্যারি করবে গিলস, লাংস হচ্ছে তাদের অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি অর্গান। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাই হচ্ছে মূল পার্থক্য, যেহেতু তাদের গিল থাকবে। এই জন্য আমরা এইখানে যেই সার্কিটটা দেখছি, ব্লাডটা যেভাবে সার্কুলেট করছে, যে হার্ট থেকে লাংসে যাচ্ছে, লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে তারপরে আবার হার্টে ব্যাক করে সারা বডিতে, হ্যাঁ আমরা হুবহু এই চিত্রটা দেখবো না, দেখবো একটু ডিফারেন্স আছে। তাহলে আমরা একটু সামনে আগাই। পরীক্ষায় কিন্তু অনেক সময় পার্থক্য আসে সিঙ্গল অ্যান্ড ডাবল সার্কুলেটরি সিস্টেমে, ঠিক আছে, উদাহরণ সহ। আর তোমরা চেষ্টা করবে যে কোনো পার্থক্যের মধ্যে যদি এক্সাম্পল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এক্সাম্পল থাকে, সেই এক্সাম্পল গুলো দেয়ার। আর যদি বেশি নাম্বারের জন্য থাকে তাহলে তোমরা এই মানে শর্টকাট যত দ্রুত এই দুইটা চিত্র আঁকা যায় তোমরা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমরা হচ্ছে এই চিত্রটাও পার্থক্যের মধ্যে দিয়ে দিবে, তাহলে একটা গ্ল্যান্স কি তোমার খুব বেশি লিখতে হবে না, দুই একটা পয়েন্ট লিখে তুমি এই চিত্রটা দিলেই কিন্তু তোমার ক্লিয়ার যে এটা সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম আর এটা ডাবল। হ্যাঁ, উদাহরণ হিসেবে দিতে পারো এটা ফিশের, এটা হচ্ছে হিউম্যান, হ্যাঁ বা আদার ম্যামালসে। তাহলে হচ্ছে তোমার কি যদি 4, 5, 6 নাম্বারের জন্য থাকে তুমি ফুল মার্কসই ক্যারি করতে পারবে। আচ্ছা, এখন আমরা একটু ফিশের ক্ষেত্রে এমফাসিস দেই। ফিশের সার্কুলেটরি সিস্টেম আমরা অলরেডি হচ্ছে জেনেছি বা দেখেছি। এখন পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসবে আমরা একটু ডিটেলসে যাই। সার্কুলেটরি সিস্টেম ইন ওয়াটার ব্রিদিং ফিশেস, হ্যাঁ মেইনলি হচ্ছে কার কথা বলা হচ্ছে তাহলে? টেলিওস্ট। আচ্ছা, এখন ওই ওয়াটার ব্রিদিং এটা আসলে বলার অপেক্ষা রাখে না, সব ফিশই তো ওয়াটার ব্রিদিং। স্পেশাল কিছু ফিশ আছে যেগুলোকে আমরা এয়ার ব্রিদিং ফিশ বলি। এই জন্য এই ওয়াটার ব্রিদিং এই টার্মটা ইউজ না করলেও চলে, পরীক্ষায় এটা নাও আসতে পারে, পরীক্ষায় সরাসরি আসতে পারে টেলিওস্ট ফিশের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেম বর্ণনা করো। ক্লিয়ার? তখন তোমরা আবার এটা বলার কারণ হচ্ছে এই তোমরা যখন এই ব্রিদিং শব্দটা দেখেছো তোমরা ধরে নিবে যে এটা এয়ার ব্রিদিং ফিশের কথা বলা হয়েছে। তো সো কনফিউজড হওয়ার কিছু নেই, এটা আসলে মেইনলি টেলিওস্টের কথা বলা হয়েছে। সো দেয়ার আর টু টাইপস অফ সার্কুলেটরি সিস্টেম। দেখি তাহলে টেলিওস্টের ক্ষেত্রে কি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। অনেক সময় পার্থক্য আসে প্রাইমারি এবং সেকেন্ডারি সার্কুলেশনের, বা তোমার এই দুটা সংজ্ঞা চাওয়া হয়। আচ্ছা, এখন আমি একটু সিম্পলি বলি, প্রাইমারি সার্কুলেশন একটু আগে আমরা যেই প্যাটার্নটা পড়লাম সেটাই প্রাইমারি সার্কুলেশন। হ্যাঁ, যে আমি হুবহু সেন্টেন্স না বলে একটু নিজের ভাষায় বলি, যে আমরা একটু আগে পড়েছি যে বেসিক সার্কুলেটরি প্যাটার্নটা কি, এখানে হার্টের মধ্য দিয়ে ব্লাড একবারই পাস করবে। হ্যাঁ, মানে হচ্ছে একটা সার্কিট, ব্লাডের যে সার্কুলেশন এখানে একটা সার্কিট কমপ্লিট করতে গিয়ে ব্লাড একবারই হার্টের মধ্য দিয়ে পাস করবে। তোমাদের মাথায় কি সেই ইমেজটা ভাসতেছে? আমরা যেই টেলিওস্ট ফিশের যেই ইমেজটা দেখেছি যে হ্যাঁ সারা বডি থেকে হচ্ছে ব্লাডটা আসবে হার্টের ভিতরে এবং হার্ট থেকে সেই ব্লাডটা গিলসে যাবে, তারপরে গিলস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার বডিতে ছড়িয়ে পড়বে। তাহলে এইখানে বলো তো এই ব্লাডটা হার্টের মধ্যে দিয়ে কয়বার পাস করলো একটা সার্কিটে? একবার। একবার ম্যাম। হ্যাঁ, মাত্র একবার। এই জন্য এটাকে আমরা বলছি প্রাইমারি। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আর্টারি এবং ভেইন, এখানে কিন্তু আমরা এই যে অনেক সূক্ষ্ম ক্যাপিলারি থাকবে, আমরা সবগুলো এখানে আমলে নিচ্ছি না। প্রাইমারি সার্কুলেশন বলতে মূলত আমরা পড়েছি আর্টারি, ভেইন, ক্যাপিলারি, এই যে মেজর যে ব্লাড চ্যানেলগুলো বা ভেসেলগুলো, এদের মধ্য দিয়ে সার্কুলেশনটা কিন্তু হবে। আরো যে আমরা পড়েছি যে অনেক ছোট ছোট চ্যানেল থাকে, তোমার আর্টারিওল থাকে, ভ্যানিউল থাকে, তারপরে হচ্ছে অনেক ক্যাপিলারি বেড থাকে, তো সেগুলো কিন্তু আবার চলে যাবে কি সেকেন্ডারির ভিতরে। মেইন পার্থক্যটা কিন্তু এইখানেই। হ্যাঁ, যে তার মানে হচ্ছে এই মেইন চ্যানেলের যে সার্কুলেশন এটা হচ্ছে প্রাইমারি, আবার ওই যে শাখা প্রশাখা দিয়ে যখন বিভিন্ন নির্দিষ্ট অর্গানে যাবে সেগুলো হয়ে যাবে কি সেকেন্ডারি। আচ্ছা, তোমরা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম পড়েছো ইন্টারমিডিয়েটে, মেবি পড়েছো সবাই লিম্ফ্যাটিক সিস্টেম? কেউ পড়নি? জি ম্যাম, পড়ছি। তাহলে আসতে কেন মনে নাই সেটা বলতে পারো, কিন্তু পড়েছো তো সবাই, যেহেতু ইন্টারমিডিয়েট পাস করে তোমরা এখানে এসেছো, সো আমি ধরে নিব তোমরা সবাই পড়েছো। তোমরা কি এক কথায় একটু বলতে পারবে লিম্ফ্যাটিক সিস্টেমটা কি ছিল?
বলতে পারবে কেউ? এতগুলো ছাত্রের মধ্যে কারোরই মনে নাই? কতজন আছো তোমরা এখানে? অ্যারাউন্ড 90 বা 100? একজনেরও মনে নেই? কেউ হ্যাঁ বলতে বডি পারছো না? হ্যাঁ হ্যাঁ, বলো। বডির অনেক প্লেসে ম্যাডাম ব্লাড সার্কুলেট হতে পারে না ম্যাডাম, সেই সব জায়গায় হ্যাঁ, ম্যাডাম পুষ্টি সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে এই মানে হ্যাঁ। লিম্ফেটিক সিস্টেমটা কাজ করে। আচ্ছা, হ্যাঁ, তোমারটা অনেকটু কাছাকাছি গিয়েছো তুমি। যাক, তোমাকে ধন্যবাদ যে তুমি একটু হলেও মনে করে বলতে পেরেছো, আর বাকিরা তো ভুলেই বসে আছে। এখন এই যে আমি এটা কেন বললাম, কারণ সেকেন্ডারি সার্কুলেশনের যেই বিষয়টা, এটাও কিন্তু এই লিম্ফ্যাটিক সিস্টেমের সাথেই রিলেটেড। হ্যাঁ, এই যে দেখো ব্র্যাকেটে লেখা আছে থট টু বি লিম্ফ্যাটিক, যে এদের ক্ষেত্রে টেলিওস্ট ফিশের ক্ষেত্রে লিম্ফ নোড থাকে না। আমরা জানি যে ম্যামলস বা হায়ার ভার্টিব্রেট এদের ক্ষেত্রে কি লিম্ফ নোড থাকবে, লিম্ফ্যাটিক সিস্টেমের যে গুরুত্বপূর্ণ 4-5টা কম্পোনেন্ট আছে সেগুলো থাকবে, কিন্তু ফিশের ক্ষেত্রে হুবহু সব থাকবে না। তারপরেও যেগুলো থাকবে সেগুলো নিয়েও সেই সিস্টেমের যে ফাংশন আর হচ্ছে এই লিম্ফ্যাটিক সিস্টেমের ফাংশন মোরলেস সিমিলার, কাছাকাছি। তবে ফিশের ক্ষেত্রে এখনো বলা হয় যে লিম্ফ্যাটিক সিস্টেম বা এই সেকেন্ডারি সার্কুলেশনের যেই কাজ, এই সেকেন্ডারি ভাস্কুলার সিস্টেমের যে কাজ, এটা এখনো ক্লিয়ারলি জানা যায় নাই। তবে যতটুকু জানা গিয়েছে ফাংশনটা অনেকটা ওরকমই, যে এটা অসমোটিক ব্যালেন্সের জন্য হতে পারে বা আয়নিক ব্যালেন্সের কাজ করতে পারে, হোমিওস্ট্যাটিসের জন্য এটা হতে পারে। আবার হচ্ছে তুমি যেটা বললে যে হ্যাঁ, দেহের বিভিন্ন অঙ্গে হচ্ছে নিউট্রিয়েন্ট পৌঁছানোর কাজ বা ওয়াস্ট ম্যাটেরিয়াল আউট করার জন্য ওই বিভিন্ন অঙ্গ থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসা, এই সমস্ত কাজই কিন্তু এই সেকেন্ডারি সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এই জন্য আমরা বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কি প্রাইমারি এবং সেকেন্ডারি যে বেসিক পার্থক্য সেটা এখন বোঝা গেল তো, নাকি ক্লিয়ার সেটা বলো তো? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, Yes, আমরা ma'am. হচ্ছে আরো ডিটেলস দেখবো, আমরা ছবিতেও দেখবো যে আমরা একটা ছবি যখন আঁকবো সার্কুলেটরি সিস্টেমে, সেখানে আমরা কোনটাকে প্রাইমারি বলবো কোনটাকে সেকেন্ডারি বলবো, আমরা সেই সার্কিটটা আইডেন্টিফাই করব। এখন এখানে একটু দেখো। আচ্ছা, এগুলো আমরা অলরেডি পড়েছি, হ্যাঁ, আলোচনায় সবই এসেছে এগুলো। এই জন্য আমি আর লাইন বাই লাইন না বলি, কারণ আমি গতকাল থেকে এই সার্কুলেটরি সিস্টেমের যতগুলো কথা বলেছি, যে আমাদের হার্টের কি কি কম্পার্টমেন্ট, তারপরে বিভিন্ন ধরনের ভালভ থাকবে। এখন এই যে এখানে দেখো ভালভের কাজ কি সেটাও বলেছিলাম, যে ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করার জন্য ভালভের প্রয়োজন। কারণ ব্লাড যখন একটা দিকে প্রবেশ করলো, হ্যাঁ, সাথে সাথে যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন হচ্ছে ওই এটা বন্ধ হয়ে যাবে, ওই ভালভটা বন্ধ হয়ে যাবে, যেন ব্লাডটা আবার উল্টো দিকে ফিরে না যেতে পারে। তারপরে দেখো যে যেমন আর্টারি, এট্রিয়াম, তারপরে দেখো আছে এই যে এখানে দেখো ভালভগুলোর নাম আছে, যেমন সিনো এট্রিয়াল ভালভ। হ্যাঁ, আমরা দেখেছি যে সাইনাস ভেনোসাস আর এট্রিয়াম একটা ভালভ দ্বারা সংযুক্ত, তার মানে এদের মাঝখানের ভালভটার নাম হচ্ছে সাইনো এট্রিয়াল ভালভ। নামগুলা মনে রাখা আসলে খুবই সহজ, যেহেতু এদের নিজস্ব যেই নাম, সেই নামগুলোর থেকে লেটার কিছু নিয়ে এই ভালভগুলোর নামকরণ করা হয়েছে। তারপরে আছে যেমন দেখো এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, হ্যাঁ, তার মানে বোঝাই যাচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে থাকবে। আচ্ছা দেখো ভেন্ট্রিকুলো ভালভুলার, তার মানে ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিওসাসের মধ্যে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ছবি আসলে বিভিন্ন ভাবে আসতে পারে টেলিওস্টের। এখন তুমি পরীক্ষার জন্য কোনটা দিবে? এখন পরীক্ষায় কি প্রশ্ন চেয়েছে সেইখানে তোমার সার্কুলেশনের কোন পার্টটাকে দেখাতে বলেছে সেই অনুযায়ী তুমি উত্তর করতে পারো। এখন একটা প্রশ্নের মধ্যে যে তোমার 4টা-5টা ছবি এক্সপ্লেইন করতে হবে নট নেসেসারি। যেই ছবিটা পরিপূর্ণ, হ্যাঁ, পরীক্ষার প্রশ্নের সাথে সম্পৃক্ত, সেই একটা ছবিতে তুমি সেটা হচ্ছে শো করতে পারো, মার্কিং করতে পারো। আবার একটু গুরুত্বপূর্ণ বিষয়, যদি টেলিওস্টের ক্ষেত্রে আমি আবার বলেছি যে প্রিমিটিভ কিছু ফিশ আছে যাদের বা লাং ফিশ আছে, এখানে কিন্তু তুমি টেলিওস্টের ছবি দিয়ে কিন্তু তাদেরটা এক্সপ্লেইন করতে পারবে না। হ্যাঁ, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। টেলিওস্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা টেলিওস্ট ফিশের ছবি দিয়ে বোঝাতে হবে। এখানে যে তোমাকে সম্পূর্ণ ফিশ আঁকতে হবে নট নেসেসারি, তুমি শুধু ফিশ ছাড়াও চ্যানেলটা দেখাতে পারো। আসলে যার জন্য যেভাবে সহজ হয়, তবে হচ্ছে বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ফ্লো। আমি আগেই বলেছিলাম যে ব্লাডের যে ফ্লো, এটা তোমাকে হচ্ছে অবশ্যই অ্যারো মার্ক দিয়ে
ডিটেক্ট করে দেখাতে হবে। এখন না হলে কিন্তু তোমার এটাতে আসলে নাম্বার দেওয়া হবে না, কারণ তুমি সবই ঠিকঠাক মতো এঁকেছো, কিন্তু ব্লাডটা সার্কুলেট কোন দিক থেকে হচ্ছে সেটা দেখাতে পারো নাই। তার মানে কি, আমি ধরে নিব যে তুমি ব্লাড সার্কুলেশনটা জানো না বা বুঝো নাই। তুমি হচ্ছে ফিশের ছবি এঁকেছো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো জানো, কিন্তু ব্লাড সার্কুলেশনের যে ডিরেকশন সেটা না দেখানো মানে তুমি সেটা জানো না। এই জন্য যখন ছবি আঁকবে খেয়াল করে হচ্ছে সার্কুলেশনটা ইন্ডিকেট করতে হবে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে খুবই ক্লিয়ার। আমরা গতকালকে দেখেছি যে এই যে দেখো ইফারেন্ট, তোমরা অনেকে বলেছো যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল আর হচ্ছে এফারেন্ট। হ্যাঁ, তার মানে এই যে নিচের যে গুল মার্ক এটা হচ্ছে কি হার্ট। আমরা দেখেছি যে এই হার্টে শরীরের বিভিন্ন পার্ট থেকে ব্লাডটা আসবে, আসার পর এই এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল দিয়ে সেটা হচ্ছে গিলে প্রবেশ করলো, এখানে অক্সিজেন সমৃদ্ধ হয়ে তারপরে এটা কি আমরা দেখলাম যে ইফারেন্ট গিল আর্টারি বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেলের মাধ্যমে তখন এই ডোরসাল এউট্রা এখান থেকে সারা বডিতে সে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে ফিশের আছে, যাদের লাংস নেই, শুধুমাত্র হার্ট রয়েছে। এটা তো খুব ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে বর্ণনায় আরো অনেকগুলো বিষয় জানবো, যেমন এই যে বিভিন্ন ধরনের আর্টারি ভেইন এগুলোর নামগুলো আসবে। এই জন্য তোমাদের ছবিতে আরো অ্যাসোসিয়েটেড অর্গানগুলো, যেমন হেপাটিক আর্টারি বুঝাই যাচ্ছে, এটা কোথায় যাবে? হেপাটিক আর্টারি, হ্যাঁ, লিভারে যাবে। হ্যাঁ, লিভারে যাবে। জি ম্যাম। হ্যাঁ, তারপরে এই যে দেখো ডরসাল এউট্রা থেকে আরেকটা চ্যানেল এসেছে কিডনিতে যাবে। তারপরে এই যে দেখো গোনাড, হ্যাঁ, এখানে আবার হচ্ছে আরেকটা চ্যানেল আসলো গোনাডে যাবে। প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট নাম আছে। তো যেখানে তোমাদের যেটা প্রয়োজন হবে শুধু অতটুকু দিলেই চলবে। এইখানে সবগুলোর যেহেতু ইন্ডিভিজুয়াল নাম দরকার নাই, যখন আমরা ওই ভেনাস সিস্টেম বা আর্টারিয়াল সিস্টেম স্পেসিফিক্যালি পড়বো তখন আমাদের নামগুলো কাজে লাগবে। এটা একটু কঠিন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ভেসেলের নাম তোমাদের মনে রাখতে হবে, এই জন্য একটু কঠিন। সো একটু তোমাদের পড়তে হবে, হ্যাঁ, সেন্টেন্স টু সেন্টেন্স পড়তে হবে। তাহলে এই সিস্টেমটা আমরা একটু দেখি। আফটার গ্যাস লেখাগুলো কিন্তু সেম, এখানে খালি আসলে ব্লাডটা কোন ভেসেলের মাধ্যমে কোথায় যাবে সেইটাই মনে রাখার বিষয়। আর বাকি হোল যে চ্যানেল বা সিস্টেম ওটা কিন্তু আমরা অলরেডি যেটা পড়েছি সেটাই। আফটার গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন গিলস the blood is collected by means of 4 pairs of efferent branchial arteries. হ্যাঁ, এটাও তোমরা অলরেডি জানো। A short common carotid arises from the first efferent branchial vessel and divides almost immediately into an external carotid and an internal carotid. তার মানে কি, আমরা তো efferent branchial পর্যন্ত সবাই জানি। এখান থেকে কি আমরা দেখলাম ব্লাডটা কিভাবে যাবে। হ্যাঁ, এখানে একটা এই প্রথম যে efferent branchial ভেসেলটা আছে সেখান থেকে একটা ক্যারোটিড আসবে, সেই নালীটা আবার হচ্ছে দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এ সেরিব্রাল আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য কমন ক্যারোটিড টু সাপ্লাই দ্য ব্রেন। তার মানে কি, এইখানে এতগুলো আলাদা চ্যানেলের কাজ হচ্ছে। আসলে একজন তো শরীরের প্রত্যেকটা অঙ্গে পৌঁছতে পারবে না, যেহেতু বিভিন্ন অঙ্গে ব্লাডটা সঞ্চালন করতে হবে, এই জন্য এখান থেকে এক একটা চ্যানেলের উৎপত্তি হবে এবং সে তার যে টার্গেট অর্গান সেইখান পর্যন্ত ব্লাডটাকে পৌঁছে দিবে। হ্যাঁ, তো এই যে দেখো ব্রেনে নিয়ে যাওয়ার জন্য একটা সেরিব্রাল আর্টারি আছে, হ্যাঁ, সে হচ্ছে ব্রেনে চলে যাবে। তারপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি গিভস অফ এ নাম্বার অফ ব্রাঞ্চেস। আমরা যে পড়লাম ইন্টারনাল এবং এক্সটার্নাল, তো এক্সটার্নাল থেকে আবার অনেকগুলো ব্রাঞ্চ হবে। তাদের কাজ কি, সাপ্লাই ব্লাড টু দ্য অপারকুলার অ্যান্ড অডিটরি রিজিয়ন। হ্যাঁ, তার মানে হচ্ছে অপারকুলাম এবং অডিটরি যে রিজিয়ন সেই দিকে তারা আসবে। and to the muscles of the jaw, হ্যাঁ, এবং হচ্ছে jaw যে চোয়াল সেইখান পর্যন্ত তারা চলে যেতে পারবে। The internal carotid artery supplies blood to the snout and optic region. তাহলে বোঝা যাচ্ছে যে ক্যারোটিড আর্টারি কেন দুই ভাগে বিভক্ত হয়েছিল, কারণ এই কমন ক্যারোটিড আর্টারি প্রত্যেকটা অঙ্গে পৌঁছতে পারবে না, সে দুই ভাগে বিভক্ত হয়ে, হ্যাঁ, যে ইন্টারনাল আবার একদিকে যাবে, এক্সটার্নাল আরেক দিকে যাবে। এইভাবে তারা যে মাথার যে রিজিয়নটুকু আছে, সামনের যে অ্যান্টেরিয়র পার্টটুকু আছে, এই সম্পূর্ণ পার্টটুকু তাহলে এই ক্যারোটিড আর্টারি কভার করবে। তারপরে দেখো এই ডরসাল এউট্রা আবার আস্তে আস্তে নিচের দিকে যাবে, যাওয়ার পরে কি হবে, দ্য সাবক্লেভিয়ান আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য ডরসাল এউট্রা। হ্যাঁ, যখন এটা আস্তে আস্তে লেজের দিকে যাচ্ছে তাহলে এখানে আরেকটা আর্টারি উৎপত্তি লাভ করবে, সেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, এ লিটল বিহাইন্ড দ্য সেকেন্ড এপিব্রাঙ্কিয়াল এন্ড সাপ্লাইস ব্লাড টু দ্য পেক্টোরাল ফিন। তাহলে এটার কাজ হচ্ছে পেক্টোরাল ফিনের দিকে। হ্যাঁ, তার মানে এই ডরসাল এউট্রাই মাথার রিজিয়ন আমরা একটু আগে জানলাম, হেড রিজিয়নটুকু শেষ। এখন হেড রিজিয়নের পরে সাবক্লেভিয়ান সে যাবে পেক্টোরাল ফিন পর্যন্ত। দ্য ciliaco-mesenteric artery arises from the dorsal aorta a little behind the subclavian. তাহলে সাবক্লেভিয়ানের পরে আবার আরেকটা সে কোথায় যাচ্ছে, soon divides into
celiac and mesenteric arteries. Celiac artery supplies blood to the anterior part of the intestine. তার মানে এটা কি ইন্টেস্টাইনটা কভার করবে, আর মেজেন্টেরিক হচ্ছে আবার অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করবে, করে সে অন্যান্য যেই অঙ্গগুলো আছে যেমন লিভার, স্প্লিন, এয়ার ব্লাডার, গোনাড, হ্যাঁ, এন্ড রেস্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল, মানে ভিতরের অন্যান্য যে অঙ্গগুলো আছে সেই পুরা অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব নিবে মেজেন্টেরিক আর্টারি। The dorsal aorta runs through the substance of the kidneys and gives of several pairs of renal arteries. তাহলে দেখো ওই যে কিডনিতে যাওয়ার জন্য আবার রেনাল আর্টারি, সে তাহলে কোথায় যাবে? সে পাশাপাশি যে পেলভিক ফিন সেই পর্যন্ত সে পৌঁছে যাবে, হ্যাঁ। ডরসাল aorta then continues posteriorly as the caudal artery, হ্যাঁ। তাহলে হচ্ছে caudal artery এখান থেকে উৎপত্তি লাভ করে সে লেজের যেই পোর্শন আছে সেটুকু কভার করবে। তাহলে এইটা ছিল আর্টারিয়াল সিস্টেম, মানে এই ব্লাডটা কিভাবে তাহলে এই ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল থেকে সারা বডিতে ছড়িয়ে পড়ছে। কি কঠিন লাগলো কি এটা খুব বেশি? বলতো, বিষয়টা কঠিন না, কঠিন হচ্ছে নামগুলো মনে রাখা, যে আসলে কোন অঙ্গে কে ব্লাডটা পৌঁছাবে সেই নামটুকু মনে রাখাটাই একটু ডিফিকাল্ট। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে এই দুটো সিস্টেমই জানতে হবে, আর্টেরিয়াল সিস্টেমও জানতে হবে, তারপরে হচ্ছে কি ভেনাস সিস্টেম, এটাও আমাদের জানতে হবে। এই দুইটা সিস্টেম পরীক্ষা অনেক সময় আলাদা আলাদা ভাবে প্রশ্ন হতে পারে, এই জন্য যেটা প্রশ্ন হবে আমরা সেটা জানবো, এবং আমাদের যে ব্লাড সার্কুলেশনের চিত্রটা আছে সেই চিত্রটা আমরা দিয়ে এখানে ইন্ডিকেট করে দিব যে আমরা শুধুমাত্র ওইটুকু দেখালেই হবে, তখন আর আমাদের নিচে যাওয়ার প্রয়োজন নাই। আর্টারি হলে আমরা আর্টারির অংশটুকু দেখাবো, আর যদি নিচেরটা থাকে তখন শুধু আমাদের ভেইন বা ওই নিচের অংশটুকু দেখালেই চলবে। তাহলে আমরা একটু এখানে সিম্পলি পড়ে দেখি। দ্য ব্লাড ফ্রম দ্য হেড ইজ কালেক্টেড বাই এক্সটার্নাল এন্ড ইন্টারনাল জুগুলার্স। তোমরা নাম এর আগেও মনে হয় পড়েছো যে জুগুলার ভেইনটা এখানে ইম্পর্টেন্ট, হুইচ ইউনাইট টু ফর্ম অ্যান anterior cardinal vein on each side which opens to the ducts of Cuvier. আমরা হচ্ছে একটু পরে ছবিতে দেখবো যে সাইনাস ভেনোসাস, সেখানে আরেকটা চ্যানেল আছে যে চ্যানেল দিয়ে ব্লাডটা এখানে প্রবেশ করছে, সেটাকে বলা হয় কি কিউভিয়ার ডাক্ট বা ডাক্টস অফ কিউভিয়ার। দ্য ইন্টারনাল জুগুলার ভেইন রিসিভস ব্লাড ফ্রম দ্য প্রিম্যাক্সিলারি। তাহলে দেখো এটার কাজ হচ্ছে যে নাসাল, অপটিক এবং প্রিম্যাক্সিলারি রিজিয়ন, এখান থেকে সে ব্লাডটা কালেক্ট করবে, এবং এক্সটার্নাল জুগুলার কালেক্ট করবে হচ্ছে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার রিজিয়ন। আচ্ছা, এদের কাজ হচ্ছে হার্ট পর্যন্ত পৌঁছানো। আর একটু আগে আমরা দেখেছিলাম যে গিল থেকে ব্লাডটা কিভাবে সারা বডিতে ছড়িয়ে পড়ছে, যেহেতু আমরা ওখানে আর্টারিয়াল সিস্টেম পড়েছি। আর এখন যেহেতু ভেইন বা ভেনাস সিস্টেম পড়ছি, তাহলে এখান থেকে আমরা দেখব যে ব্লাডটা কিভাবে, মানে এটা কি হবে তাহলে বলতো, এটা কি অক্সিজেন যুক্ত ব্লাড না কার্বন ডাই অক্সাইড যুক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত। হ্যাঁ, কারণ খুবই ক্লিয়ার, আমরা জানি যে আসলে কে কোনটার সাথে রিলেটেড। তো তার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা আসলে হার্টে যে যাবে, আমরা এক কথায় বলে দিলাম যে সারা বডি থেকে হার্টে যাবে। বিষয়টা তো আসলে এত সিম্পল না, হ্যাঁ, যে আমরা বললাম আর ওই 1 সেকেন্ডের মধ্যে সব চলে গেল, তা না। এখানে প্রত্যেকটা নির্দিষ্ট চ্যানেল সে তার নিজস্ব ফাংশন ক্যারি আউট করবে, কার কাজ কে কোথা থেকে ব্লাডটা হার্ট পর্যন্ত পৌঁছাবে, এইটাই আমাদের জানার বিষয়। এই জন্য হচ্ছে আমরা এই ভিন্ন ভিন্ন নামগুলো জানবো, কে কোন রিজিয়ন থেকে ব্লাডটা কালেক্ট করে পৌঁছে দিবে। অনলি ওয়ান posterior cardinal vein is present in bony fish. তাহলে বনি ফিশে আমরা দেখলাম যে কার্ডিনাল ভেইনের ক্ষেত্রে মাত্র এক ধরনের ভেইনই আছে, runs through the substance of the right kidney, হ্যাঁ, যেটা হচ্ছে যে ডান পাশে যে ডান কিডনিটা আছে, হ্যাঁ, সেটার পাশ দিয়ে সে মুভ করবে। The caudal vein from the tail divides into two portal veins that runs into capillaries in the kidney. Blood leaves kidney through the posterior cardinal veins which open into ducts of Cuvier. হ্যাঁ, আমরা একটু আগে দেখেছি যে ducts of Cuvier, অনেক সময় তোমাদের এক কথায় জানতে চাওয়া হয় ducts of Cuvierটা কি, বা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। সো তোমরা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে যে ducts of Cuvierটা কি এবং এটা কাজ কি, সে কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাচ্ছে। দ্যাট ওপেন ইনটু দ্য সাইনাস ভেনোসাস। হ্যাঁ, আমি আগেই বলেছি যে তোমরা এরপরে ইমেজে আরো ভালো পিকচারে ক্লিয়ারলি দেখতে পাবে যে সাইনাস ভেনোসাসে আমরা দেখেছি যে দুইটা চ্যানেল থেকে ব্লাড প্রবেশ করে, সেইখানে একটা চ্যানেল হচ্ছে ডাক্টস অফ কিউভিয়ার। তাহলে কি সে এই যে কিডনি বা পোস্টেরিয়র কার্ডিনাল যে ভেইনটা আছে, যেটা হচ্ছে কিডনি থেকে ব্লাডটা নিয়ে আসে, সেইখানে রিলেটেড হচ্ছে ডাক্টস অফ কিউভিয়ার। হ্যাঁ, তারপরে এটা ডাক্টস অফ কিউভিয়ারের মাধ্যমে এসেই কিন্তু সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে। তার মানে একটা নির্দিষ্ট চ্যানেলে কিন্তু এই হার্ট পর্যন্ত আসতে পারবে না,
দেখা যাবে যে অ্যাসোসিয়েটেড অনেকগুলা চ্যানেল তার সাথে জড়িত, হ্যাঁ? এক একটা পার্ট থেকে আসতেছে। আমরা যখন ক্যাপিলারি গুলো দেখেছি কি যে জালির মতো ছড়ানো ছিটানো। তার মানে একজন এক জায়গা থেকে আসতেছে আরেকটার সাথে যুক্ত হচ্ছে, আরেক জায়গা থেকে আসতেছে, এইভাবে তারা একটা কৈশিক জালিকার মতো রূপ লাভ করে। The hepatic portal system comprises veins that collect blood from the digestive tube, gallbladder, and the spleen, and enters the liver, and from the liver two hepatic veins arise and carry the blood to the sinus venosus. তাহলে দেখো আমরা দেখবো যে এই সাইনাস ভেনোসাসে শুধুমাত্র ডাক্টস অফ কিউভিয়ার সে কভার করবে একটা পার্ট। দেখো এই দুইটা কিন্তু হচ্ছে মেইন চ্যানেল। সাইনাস ভেনোসাসে যখন ব্লাডটা প্রবেশ করবে দুই দিক থেকে প্রবেশ করবে, একটা হচ্ছে এই যে কডাল রিজিয়ন আর হচ্ছে কিডনি, মানে এই পার্ট থেকে আসবে যাদের মাধ্যমে সে ফাইনালি এসে ডাক্টস অফ কিউভিয়ারে জমা হবে এই চ্যানেলগুলো, এবং এই ডাক্টস অফ কিউভিয়ার তারপর হচ্ছে ব্লাডটা কি সাইনাস ভেনোসাসের দিকে ধাবিত করবে। আবার হচ্ছে লিভার বা এই যে ডাইজেস্টিভ সিস্টেম, স্প্লিন, গ্যাস ব্লাডার, এই যে রিজিয়নটুকু আছে, হ্যাঁ, যেটাকে আমরা হেপাটিক পোর্টাল সিস্টেম বলতেছি, তো এই সিস্টেম থেকে আবার তারা হচ্ছে ব্লাডটা কালেক্ট করে আবার সাইনাস ভেনোসাসে নিয়ে আসবে, হ্যাঁ, আরেকটা আলাদা ভেইনের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কিন্তু কি হেপাটিক ভেইন। তাহলে আমরা পাশাপাশি দেখবো ছবিতে, একদিকে হচ্ছে ডাক্টস অফ কিউভিয়ার, আরেকদিকে হচ্ছে হেপাটিক ভেইন, হ্যাঁ, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট অরিজিন থেকে ব্লাডটা সংগ্রহ করে নিয়ে এসে, হ্যাঁ, দুইজনই কিন্তু হার্টে ব্লাডটাকে প্রবেশ করানোর ব্যবস্থা করবে। Deoxygenated blood from valvus arteriosus flows forward through the ventral aorta and gives off 4 pairs of afferent. তার মানে কি এখন হার্ট থেকে ব্লাডটা কোথায় যাবে? গিলের দিকে যাবে। কিভাবে যাবে সেটা আমরা অলরেডি জানি, এবং তোমাদের অনেক সময় ভাইভাতে প্রশ্ন করা হয়, তোমরা হচ্ছে যখন টাকি মাছের ব্রাঙ্কিয়াল ভেসেল বের করে দেখিয়েছো, যে আমরা জানি যে তৃতীয় এবং চতুর্থ, হ্যাঁ, এই দুটার অরিজিনটা কি সেম, এই দুটা এবং একটু পেঁচানো অবস্থায় থাকে। তোমরা মনে হয় এগুলো হচ্ছে বের করে অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখিয়েছো যে দুটার একটা কমন অরিজিন, একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে তারপর দুইটা কি দুই দিকে চলে গিয়েছে। These blood vessels enter into the respective hollow branch of the corresponding site and give off paired capillaries to the gill lamellae and oxygenation occurs. আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, আমরা সিম্পলি ব্লাড সার্কুলেশন যেটা জানতাম যে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ব্লাডটা কালেক্ট হয়ে সে হার্টে আসবে। এখন এই ভেনাস সিস্টেমটা অ্যাকচুয়ালি তাহলে কি ডিল করে, যে আমরা যেটা বলছি যে হার্টে ব্লাডটা আসবে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কিভাবে আসবে, শরীরের বিভিন্ন জায়গা থেকে কিভাবে হার্ট পর্যন্ত আসবে, এসে সেটা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেলে ব্লাডটাকে পাঠাবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা আমরা এই সিস্টেমের মাধ্যমে জানলাম। আর প্রথমে যে আর্টারিয়াল সিস্টেম দেখলাম সেইখানে তাহলে কি জাস্ট এটার পরের টুকু, যে অক্সিজেনেটেড ব্লাডটা এই অক্সিজেনেটেড হওয়ার পর কিভাবে সারা বডিতে ছড়িয়ে পড়লো। আচ্ছা, এই দুইটা সিস্টেমের যদি পার্থক্য আসে পারা যাবে তো? এখন বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই দুইটা সিস্টেম কিন্তু জাস্ট উল্টা, ঠিক না? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কিভাবে হার্ট পর্যন্ত বা ওই গিল পর্যন্ত পৌঁছানো যায় সেই সিস্টেমটাকে এক্সপ্লেইন করেছে, আরেকটা হচ্ছে এই অক্সিজেনেটেড ব্লাডটা কিভাবে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোতে পৌঁছাবে, হ্যাঁ, সেইটা কিন্তু এক্সপ্লেইন করে। এটা একটু জাস্ট মনে রাখলেই হবে, নামগুলো মনে রাখাটাই বিষয়, আর বাকি সবকিছু তো তোমরা জানো যে কোন জায়গা থেকে ব্লাড কোন জায়গায় যাবে। আচ্ছা, এখন আমরা যে টেলিওস ফিশের কথা বলেছি, এই ছবিটা আমি আগেও মেবি দেখিয়েছি, তাহলে এই ছবিটা একটু খেয়াল করো। সাইনাস ভেনোসাস দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এই যে দেখো এট্রিয়াম, এখানে একটা ভালভ আছে, আমরা এই নামগুলো একটু আগে জেনেছি, এখানে নামগুলো লেখা আছে। আর তোমরা হচ্ছে অনেকে পড়ো ঠিকই, কিন্তু পড়ার সময় আসলে বানানগুলো খেয়াল করো না বা বানানগুলো প্র্যাকটিস করো না, যার ফলে হয় যে অনেক নতুন নতুন টার্ম আসে পরীক্ষায়, তোমরা সেগুলো লিখতে গিয়ে লিখেছো ঠিকই কিন্তু বানানে প্রচুর ভুল, ওই বানান ভুলের কারণে তখন তোমার নাম্বারটা কমে আসে, কারণ বোঝা যায় না যে তুমি আসলে কি লিখতে গিয়ে কি লিখে ফেলেছো। সো তোমরা যখন এই নামগুলো পড়বে, আমি চাইবো যে তোমরা একটু বানানটা ভালো করে খেয়াল করে দেখেই পড়বে। তো দেখো সাইনাস ভেনোসাস আমি বলেছিলাম যে দুই দিক থেকে ব্লাডটা আসবে, একটা হচ্ছে ডাক্ট কিউভিয়ার দিয়ে, যে কিডনি এবং হচ্ছে যে কর্ডাল রিজিয়নটা সেখান থেকে আসবে, আরেকটা হচ্ছে হেপাটিক ভেইন দিয়ে, যেটা আমি বলেছি লিভার, স্প্লিন, হ্যাঁ, এলিমেন্টারি চ্যানেল, সেই অংশগুলো থেকে ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টটা আছে সেই অংশ থেকে আসবে। তাহলে তারা দুই দিক থেকে ব্লাডটা এসে তারপরে এট্রিয়াম এবং ভেন্ট্রিকল হয়ে সে সরাসরি এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল পর্যন্ত পৌঁছাবে। তাহলে যে একটু আগে আমরা যে সিস্টেমটা পড়লাম এইভাবে যদি একটু ছবির সাথে মিলিয়ে পড়ো
চ্যানেলগুলো আসলে কোনটা কোন দিক থেকে আসতে পারে, তাহলে তোমাদের জন্য বিষয়টা আরো ইজি মনে হবে। এই সেম পিকচারটাই এখানে আবারও ওই একই জিনিস দেখানো হয়েছে যে ব্লাডটা আসলে কোন জায়গা থেকে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে এই যে অ্যারো দিয়ে দেখো দেখানো হয়েছে, একটু আগে এটা অলরেডি তোমাদের দেখিয়েছি। আচ্ছা, এখন আমরা একটু সেকেন্ডারি সার্কুলেশনের বিষয়টা দেখি। আমি অলরেডি বলেছি যে এটার কাজটা কি। এখানে হচ্ছে তারপরেও 4-5 লাইনে লেখা আছে। আমি নিচে একটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি। এখানে হচ্ছে খুবই ডিটেইলস আকারে এটা লেখা আছে। সো তোমাদের যার এই সেকেন্ডারি সার্কুলেশন সম্পর্কে জানার আগ্রহ আছে, তোমরা এই ওয়েবসাইটটাতে যদি প্রবেশ করো তাহলে হচ্ছে তোমরা ডিটেইলস একদম ছবি সহ আরো জানতে পারবে। আমার মনে হয় যে সেকেন্ডারি সার্কুলেশন আর বলার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে আর বলো তো? অলরেডি তো বলেছি যে প্রাইমারি সার্কুলেশন বলতে গিয়ে আসলে দুইটার ডিফারেন্স কি বা কাজটা কি। বলো, তোমাদের এটা কি আর এক্সপ্লেইন করার দরকার আছে? বলো তো। না ম্যাম। সবাই ক্লিয়ার তো যে প্রাইমারি ম্যাম সার্কুলেশন কোনটাকে বোঝানো হয়েছে আর সেকেন্ডারি কোনটাকে? হ্যাঁ বলো ম্যাম কি? পুরোটা হ্যাঁ, একবার সামারি করলে ভালো হয়। হ্যাঁ পুরোটা সামারি, একটু পরে একটা চিত্র দিয়ে সামারি করব। পুরোটা বলতে কি তুমি পুরো ব্লাড সার্কুলেশন নাই প্রাইমারি না সেকেন্ডারি না, কথা বলতেছো? জি জি, প্রাইমারি সেকেন্ডারি, জি। হ্যাঁ, এটা আমরা একটু পরে একটা চিত্র দেখবো, ওখানে সামারি সাম আপ করে পড়বো। তুমি শুধু এইটুকু মাথায় রাখো যে প্রাইমারি সার্কুলেশনে বলা হয়েছে যে আমরা এই যে মেইন যেই বিষয়টুকু যে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল থেকে ডরসাল এউটার মাধ্যমে ব্লাডটা কিভাবে হচ্ছে সারা বডিতে ছড়িয়ে পড়ছে, এবং অন্যদিকে কি হার্টে কিভাবে ব্লাডটা প্রবেশ করার পর সেটা আবার কিভাবে অ্যাফারেন্ট পর্যন্ত আসলো। এই যে মেইন যেই চ্যানেল ডরসাল এউট্রা, ভেন্ট্রাল এউট্রা, বড় বড় যেই আর্টারি বা যে ভেইন যেই সিস্টেম, আর্টারিয়াল আর ভেনাস যেই সিস্টেম, ওই সিস্টেম এটাই হচ্ছে মূলত প্রাইমারি সার্কুলেশন। আর সেকেন্ডারি হচ্ছে এই যে আমরা যে আবার অনেকগুলো একটু আগে যে বিভিন্ন ভেইনের নাম পড়লাম, বিভিন্ন আর্টারির নাম পড়লাম, আমি যে বললাম যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ব্লাড নিয়ে আসবে বা পৌঁছে দিবে, তারপরে অনেক ধরনের ক্যাপিলারি আছে। এই টোটাল যে সিস্টেমটা সেই এই সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই বিষয়টাই হচ্ছে সেকেন্ডারি সার্কুলেশন। তোমাদের এক ফ্রেন্ড বলেছিল যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তো আসলে ওই মেইন চ্যানেলগুলো পৌঁছতে পারে না, তখন কি যে লিম্ফ্যাটিক সিস্টেমের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই বিষয়টাই হচ্ছে আসলে সেকেন্ডারি সার্কুলেশন। এই যে প্রথমেই দেখো একটা সেন্টেন্স লেখা আছে, সেকেন্ডারি সার্কুলেশন ইন ফিশ ইজ থট টু বি লিম্ফ্যাটিক। তার মানে কি আমরা এই ম্যামালসের ক্ষেত্রে যে লিম্ফ্যাটিক সিস্টেমটা পড়েছি, ফিশের ক্ষেত্রেও ধরা হয়েছে এই সেকেন্ডারি সার্কুলেশনটা আসলে ওই সেম সিস্টেমটাই। কিন্তু এইখানে পার্থক্য হলো যে ম্যামালসের ক্ষেত্রে লিম্ফ নোড থাকে, যে হচ্ছে ওই লিম্ফ্যাটিক সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কিন্তু ফিশের ক্ষেত্রে লিম্ফ নোড থাকে না। ফিশের ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র থাকে হচ্ছে দেখো কি যে ইজ ফর্মড বাই ভেসেলস, শুধুমাত্র ভেসেলস এর মাধ্যমেই এটা কমপ্লিটেড। কি কি সেটা দেখো, এই যে বিভিন্ন ধরনের আর্টারি, ভেইন, আর হচ্ছে নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ, আর কি থাকবে হার্ট, আর হচ্ছে লিম্ফ্যাটিক সাইনাসেস থাকবে, নোট থাকবে না কিন্তু লিম্ফ্যাটিক সাইনাসটা থাকবে। তাহলে এইটাই হচ্ছে মূলত সেকেন্ডারি সার্কুলেশন। আর এটা কাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন? এটা বেশি ডেভেলপড হচ্ছে অ্যাক্টিভ স্পিসিসের ক্ষেত্রে, মানে টেলিওস্টের ক্ষেত্রেও যারা হচ্ছে সেডেন্টারি বা স্লাগিশ তাদের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। যারা হচ্ছে হাইলি অ্যাক্টিভ স্পিসিস, যাদের অক্সিজেন ডিমান্ডটা বেশি, যাদের মুভমেন্টটা অনেক বেশি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটার প্রয়োজনটা বেশি হয় বিধায় তাদের ক্ষেত্রে কি এটা একটু ওয়েল ডেভেলপড থাকে। আচ্ছা, এখন আমরা যদি এই চিত্রটা দেখি, একটু আগে যেই কথাগুলো বলা হয়েছে সবকিছুই কিন্তু এই চিত্রটাতে আছে। সো পরীক্ষা যদি তোমরা ওই সরাসরি মার্কস না দিয়ে তোমরা যদি কেউ এই চিত্রটা দিতে চাও, হ্যাঁ, এটাও হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বোঝা যাবে ক্লিয়ারলি। তো এইখানে আমি যেটা একটু বলবো যে প্রাইমারি আর সেকেন্ডারি বিষয়টা তোমাদেরকে একটু বলবো। একজন বলছিল যে একটু সাম আপ করলে ভালো হয়। তো এই যে দেখো হার্ট থেকে ব্লাডটা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেলে যাচ্ছে, এখান থেকে আবার কি কি হচ্ছে অক্সিজেনেটেড হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে আসতেছে। তো এই যে মূল যে চ্যানেলটা উপরের দিকে খেয়াল করেছো প্রাইমারি সার্কুলেশন লেখা আছে, হ্যাঁ, প্রাইমারি সার্কুলেশন। তার মানে হচ্ছে কি এই যে ডরসাল এউটার এই যে মেইন যেই সার্কুলেশন, এই মেইন যেই চ্যানেলগুলো এইটাই হচ্ছে প্রাইমারি সার্কুলেশন। আর এই ভিতরের যেই আমরা দেখছি যে হ্যাঁ এই যে বিভিন্ন অঙ্গ থেকে যে আসতেছে, হ্যাঁ, এই যে ছোট ছোট ক্যাপিলারি যেখানে এসে কি তোমার হচ্ছে যে ব্লাড গুলো আস্তে আস্তে এসে ছোট ছোট চ্যানেলে ঢুকতেছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার জন্য, সেই বিষয়টাই হচ্ছে
সেকেন্ডারি সার্কুলেশনের আওতাভুক্ত। তার মানে এই মূল যেই সার্কিটটা আমরা এক কথায় বলতে পারি সেটাই হচ্ছে প্রাইমারি, আর তারপরে যে শাখা প্রশাখার ভিতরে যেগুলো যাচ্ছে সেটাই হচ্ছে কি সেকেন্ডারি সার্কুলেশন। এই ছবিটা দেখে কি পরিষ্কার বিষয়টুকু বলতো? ছবিটা জি ম্যাম। ক্লিয়ার তো? জি জি ম্যাম। হ্যাঁ, কারোর মধ্যে কোনো কনফিউশন নেই তো বলতো? ছবিটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো 1 মিনিট তাহলে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে অ্যারো দিয়ে সব ইন্ডিকেট করা আছে। আর অলরেডি আমরা হচ্ছে এই যে হার্টের গঠনটা পড়েছি, তারপরে হচ্ছে আমরা এই অ্যাফারেন্ট ডিফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল সম্পর্কে জানি, তারপরে কে কি রক্ত বহন করবে সেটা জানি, রক্ত কোথা থেকে কোথায় যাবে, কোথায় গিয়ে মিলিত হবে সেটাও আমরা জানি। ক্লিয়ার এখন বিষয়টা বলতো? এই ব্লাড সার্কুলেশন মূলত এটাই হচ্ছে মেইন বিষয়। আমার মনে হয় যে এখানে আসলে খুব বেশি আর কিছু বলার নেই, অনেক কথা বলা হয়েছে। আমরা এখন একটু টেলিওস্ট ফিশের ক্ষেত্রে দেখলাম, এখন লাং ফিশে আসলে আমি বলেছিলাম যে একটু পার্থক্য হবে। তো সেই পার্থক্যটা কোথায় আমরা এখানে একটু পড়বো, আর হচ্ছে এখানে আমরা একটু ছবিটা দেখবো, দেখে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব লাং ফিশের ক্ষেত্রে মেজর পার্থক্য কোথায়। আর একটু খেয়াল করো, লাং ফিশের ক্ষেত্রে আমরা তো জানি এই লাং ফিশ কয়টা এবং এদের নামগুলো কি মনে আছে তোমাদের? বলতে পারবে কেউ? ম্যাম, মেইনলি 3 ধরনের লাংফিশ দেখা যায়। হ্যাঁ, মেইনলি 3 ধরনের, কি কি বলো তো? ম্যাম, আফ্রিকান, সাউথ আমেরিকান, আরেকটা এই মুহূর্তে মনে অস্ট্রেলিয়ান পড়ছে না। ম্যান। অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, জি ম্যাম, অস্ট্রেলিয়ান, জি। অস্ট্রেলিয়ান ম্যান। সায়েন্টিফিক নেম মনে আছে? ম্যাম একটা মনে আছে, হ্যাঁ বলো, যেটা মনে আছে সেটাই বলো। নিওসেরাটোডাস ফোস্টেরি। নিওসেরাটোডাস। আচ্ছা, জানাস একটা আছে। জানাস পর্যন্ত বলতে পারলেও চলবে। তো একটা মনে আছে নিওসেরাটোডাস, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা কোনটার সায়েন্টিফিক নেম? আফ্রিকান, অস্ট্রেলিয়ান না কোনটার এটা বলো তো? ম্যাম, এটা অস্ট্রেলিয়ান। আর অস্ট্রেলিয়ান। হ্যাঁ, আর আর আফ্রিকান যেটা সেটা হচ্ছে প্রোটোপটেরাস। হ্যাঁ আর প্রোটোপটেরাস, আর সাউথ আমেরিকান যেটা সেটা হচ্ছে ল্যাপিডোসাইরেন। ল্যাপিডোসাইরেন। ভেরি গুড। যাক, ভাইভাতে তোমাদের কিন্তু এটা প্রায়ই জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তখন দেখা যায় যে তোমাদের এক্সপ্রেশন এরকম থাকে, তোমরা এই লাংফিশ গুলোর নাম মনে হয় জীবনেও শোনো নাই। সো তোমরা এখন যারা রেসপন্স করেছো, ভেরি গুড, তোমাদেরকে ধন্যবাদ। তো মনে রাখবে আসলে এগুলো যে কোনো সময় যে কেউ জিজ্ঞেস করতে পারে, মনে রাখা ভালো। তো আমরা দেখি তাহলে লাং ফিশের ক্ষেত্রে লাং থাকাতে পার্থক্যটা কোথায় হবে? ইউজুয়ালি দ্য ফিশ হার্ট কন্টেইনস অনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্ড হ্যাজ এ সিঙ্গল সার্কুলেটরি সিস্টেম, যেটা আমরা এতক্ষণ জানলাম। অন দ্য কন্ট্রারি, দ্য lungfish heart contains both oxygenated and deoxygenated blood, hence they have double circulatory system. এই যে মেইন পার্থক্য কিন্তু এখানে তাহলে বলা হয়ে গেল যে সিঙ্গল সার্কুলেটরি সিস্টেম আমরা যেখানে দেখেছি যে ফিশের হার্টে আমরা শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড দেখেছি এবং সেটা ওয়ান ওয়ে ছিল, একবারে ব্লাডটা পাস করে। কিন্তু লাংফিশের ক্ষেত্রে কি হয়, এখানে হার্টে আসলে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড দুই ধরনের ব্লাডই, তার মানে একদিক দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, আরেক দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পাস করতেছে। এইটাই হচ্ছে লাংফিশের সাথে পার্থক্য। এই জন্য এদেরকে আমরা বলছি কি ডাবল সার্কুলেটরি সিস্টেম। দ্য সিঙ্গেল অ্যাট্রিয়াম হাউএভার ইজ পার্শিয়ালি সাবডিভাইডেড ইন্টারনালি। এটা আমরা গত ক্লাসে একটা ছবিতে দেখেছিলাম যে এদের ক্ষেত্রে তোমার অ্যাট্রিয়ামটা আসলে দুই ভাগে বিভক্ত। একটা সেপ্টাম আছে যেটা হচ্ছে পুরোপুরি না, হ্যাঁ, যেটা হচ্ছে পার্শিয়ালি অর্ধেক পর্যন্ত, সেটাকে আমরা নামটা দিয়েছিলাম যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এই সেপ্টাম দ্বারা সে রাইট এবং লেফট দুইটা চেম্বারে বিভক্ত, এবং সেখানে দেখানো হয়েছিল যে আসলে দুইটা চেম্বার সমান হয় না, একটা একটু বড় হয়, একটা একটু ছোট হয়। অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাং রিটার্নস ডিরেক্টলি টু দ্য লেফট অ্যাট্রিয়াম। তার মানে হচ্ছে এখানে এই যে পার্থক্যটুকুই তোমাদের মনে রাখতে হবে যে দেখো অক্সিজেনেটেড ব্লাড তাহলে এখানে লাং থেকে কোথায় যাচ্ছে, রিটার্ন ডিরেক্টলি টু দ্য লেফট অ্যাট্রিয়াম। হ্যাঁ, তার মানে হার্টের এখানে বাম পাশের যে চেম্বারটা, অ্যাট্রিয়ামের বাম পাশের চেম্বারে সে প্রবেশ করে ভায়া এ সেপারেট পালমোনারি ভেইন। হ্যাঁ, অন্য আরেকটা ভেইন দ্বারা ডিঅক্সিজেনেটেড ব্লাড কামস ফ্রম দ্য সিস্টেমিক সার্কুলেশন টু দ্য রাইট সাইড অফ দ্য অ্যাট্রিয়াম। তাহলে কি আমরা ডিঅক্সিজেনেটেডটা এখানে ডান পাশে আর অক্সিজেনেটেডটা হচ্ছে কি অ্যাট্রিয়ামের বাম পাশে। তাহলে এখানে দুইটা চেম্বার থাকার কারণটা কি বুঝতে পারছো তো? আমরা টেলিওস্টে দেখেছি ওখানে অ্যাট্রিয়াম একটাই চেম্বার থাকে, বিভক্ত থাকে না, কারণ সেখানে বিভক্ত থাকার প্রয়োজন নেই, সেখানে তো হচ্ছে এক ধরনের ব্লাড, শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড। কিন্তু এইখানে লাংফিশের ক্ষেত্রে যেহেতু হার্টের ভিতর দিয়ে দুই ধরনের ব্লাডই প্রবেশ করবে, সো দুইটা চেম্বার না থাকলে আসলে এখানে তো ডিফারেন্সিয়েট করা সম্ভব না যে অক্সিজেন কোন দিক দিয়ে যাবে আর কার্বন ডাইঅক্সাইড কোন দিক দিয়ে যাবে। এই জন্য এখানে দুইটা চেম্বারে বিভক্ত করার উদ্দেশ্যই হলো যে এক দিক দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা প্রবেশ করবে, আরেক দিক দিয়ে ডিঅক্সিজেনেটেড, এবং যে কোনো একদিক দিয়ে গেলে হবে না, যেহেতু এটা একটা সিস্টেমেটিক চ্যানেল, একটা নির্দিষ্ট নিয়মে যাবে, সেহেতু এখানে ডিঅক্সিজেনেটেড যাবে হচ্ছে রাইট চেম্বার দিয়ে আর অক্সিজেনেটেড যাবে লেফট চেম্বার দিয়ে।
ক্লিয়ার এইটুকু বিষয় বলো তো, ক্লিয়ার? জি ম্যাম। জি হ্যাঁ। ম্যাম। হ্যাঁ, তোমরা যখনই হচ্ছে এই লাং ফিশারটা পড়বে সাথে সাথে কিন্তু ওই মাথায় টেলিওস্ট ফিশারটাও থাকতে হবে, তাহলে পার্থক্যটা যদি মনে রাখো সেই ক্ষেত্রে তোমাদের আর ঝামেলা হবে না। হ্যাঁ, যে এইখানে আমি এই যে সিম্পলি এই দুইটা সেন্টেন্সে পার্থক্যটা বলা সেটুকু একটু ক্লিয়ার করলাম। এখন যদি আমরা ছবিটা দেখি আরো ক্লিয়ার হবে। তাহলে লাং ফিশের ক্ষেত্রে এই যে খেয়াল করো, এই যে এই অংশটুকু এটাই কিন্তু এই যে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দেখানো হয়েছে, তাহলে এই জায়গাটুকু কি, এটা কি এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কি এইটুকু বলো তো? এটা কি এটা কি? হ্যাঁ, এটাই হার্ট। তো এটা বলতে পারছো না কেন? সবসময় কি হার্ট লেখা থাকতে হবে? তো হার্টের চেম্বার গুলো থাকলেও তো তোমাদের বুঝতে হবে যে হার্টটা এখানে অবস্থিত। তাহলে এই যে আমি বলেছি যে একই হার্টের ভিতর দিয়ে দুই ধরনের ব্লাড প্রবেশ করবে, এই কারণেই কিন্তু এখানে এই সেপ্টামের মাধ্যমে এরা দুইটা করে চেম্বার তৈরি করেছে। তাহলে দেখো একদিক দিয়ে ব্লাড আসতেছে, এই যে দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, হ্যাঁ, যেটা হচ্ছে নীল কালার, ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এই যে কৈশিক জালিকার মাধ্যমে বিভিন্ন অঙ্গ থেকে আসলো, এসে সে হচ্ছে গিল দিয়ে পাস করছে, পাস করে আবার সে কোথায় আসতেছে, এটা কি মাঝখানের গোল অংশটুকু কি? লাং। হ্যাঁ, লাং লিখাই আছে ডান পাশে, হ্যাঁ, না বোঝার কিছু নেই। তাহলে ব্লাডটা হার্ট থেকে গিল পাস করে তারপরে কোথায় আসলো, লাংসে আসলো। আচ্ছা, এখানে আরেকটুকু আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা দেখো। তারপরে হচ্ছে এটা কি, এটা কি অক্সিজেন যুক্ত ব্লাড ছিল না কার্বন ডাই অক্সাইড যুক্ত? কি ছিল এটা? কোনটা ম্যাম? ম্যাম এই যে কোনটা? একটু আগে যেটা বললাম, লাঙে যেটা আসছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, লাঙে যে ব্লাডটা ওটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ম্যাম। যুক্ত ম্যাম। হ্যাঁ, এটা ব্লু কালার মার্ক করাই আছে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ব্লাডটা এই যে দেখো শরীরের বিভিন্ন জায়গা থেকে হার্টের চেম্বার, এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল হয়ে তারপরে সে এই গিল পাস করে তারপরে কোথায় আসলো, এই যে লাংসে আসলো। এখন লাংসে এসে সেটা আবার অক্সিজেন সমৃদ্ধ হলো, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর সেটা হচ্ছে কোথায় যাচ্ছে, এখান থেকে আবার গিলে। আমরা একটু আগে দেখেছিলাম তোমার ম্যামালসের ক্ষেত্রে লাংস থেকে যেহেতু ওদের গিল ছিল না, তাহলে লাংস থেকে সেটা কোথায় গিয়েছিল, ম্যামালসের ক্ষেত্রে হার্টে গিয়েছিল। তারপর হার্ট থেকে সেটা সরাসরি বডির বডিতে। বিভিন্ন বিভিন্ন পার্টে। তাহলে লাং ফিশের সাথে ডিফারেন্সটা কি দেখো, একমাত্র এই গিলটা থাকার কারণেই এদের মধ্যে পার্থক্যটা। এখানে তুমি হচ্ছে এই চিত্রটা একটু ভালো করে তাহলে তো খেয়াল ম্যাম করলে, গিলের মধ্যে হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম গিলের মধ্যে তো তাহলে অক্সিডেন্টেড ব্লাড এবং ডিঅক্সিডেন্টেড ব্লাড দুইটাই ঢুকে, হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটাই থাকবে। তার মিক্স হয় না ম্যাডাম এখানে? এখানে হচ্ছে লাং ফিশের ক্ষেত্রে যেটা, এদের তো গিলটা ডেভেলপ না। লাং ফিশের গিল কিরকম থাকে বলো তো, ইন্টারনাল না এক্সটার্নাল, কেমন গিল থাকে ম্যাডাম মনে পড়ে তোমাদের? ইন্টারনাল ম্যাম। ইন্টারনাল ম্যাম। এদের গিলটা কি ওয়েল ডেভেলপ বনি ফিশের মতো? নো ম্যাম। না নো ম্যাম। ম্যাম। তোমরা একটু আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন হচ্ছে গিলার স্ট্রাকচার গুলো দেখলে আরো ক্লিয়ার হবে, কিন্তু তোমরা আগে যখন ইকথিওলজিতে পড়েছো তোমাদের ওইখানে যতটুকু মনে আছে সেখান থেকে একটু চিন্তা করে দেখো যে লাং ফিশের ক্ষেত্রে গিলটা তো ওয়েল ডেভেলপ না বনি ফিশের মতো, যার ফলে বনি ফিশের ক্ষেত্রে যে গিলে যে ব্লাড এক্সচেঞ্জ বা ওই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে বিষয়টুকু, এটা কিন্তু গিলে যেভাবে হয় লাং ফিশের ক্ষেত্রে কিন্তু সেভাবে হয় না। এদের বরঞ্চ গিলের তুলনায় দেখা যায় কি লাংটাই ডেভেলপড। এই কারণে যখন ব্লাড সার্কুলেশনের বিষয়টা আসে তখন কিন্তু এদের লাংয়ের ক্ষেত্রে এইখানে এসেই ব্লাডটা এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এইখানে এসেই দেখো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ ঘটতেছে। এই ব্লাডটাই আবার হচ্ছে দেখো কি গিলের মধ্য দিয়ে সার্কুলেট করছে। দেখো তো বিষয়টা পরিষ্কার না? এই যে লাংয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসলো, আসার কথা কি ছিল যে গিল থেকে অক্সিজেন যুক্ত হয়ে সেই ব্লাডটা আসার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এখানে হয় নাই। এখানে যেটা হলো সেটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা লাংয়ে এসে অক্সিজেন যুক্ত হলো, হওয়ার পর সেটা আস্তে আস্তে এই হার্ট হয়ে গিলে আসলো, গিলে আসার পর এই গিল থেকে সারা বডিতে ছড়িয়ে পড়লো। তার মানে কি এই লাংসে এসে তো অক্সিজেন সমৃদ্ধ হলো, সেটা আবার যখন এই গিলের মধ্য দিয়ে আসলো এইখানে এসেও আরো কিছু অক্সিজেন সমৃদ্ধ হলো, তারপরে সেটা সারা বডিতে ছড়িয়ে পড়লো। দেখো তো বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে এখানে কিন্তু বেসিক ফাংশনটা লাংস করছে, গিল না, যেহেতু এদের গিলটা ওয়েল ডেভেলপ না বনি ফিশের মতো। কনফিউশন আছে তোমাদের বলো তো, ক্লিয়ার কিনা?
জি ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, একটু এই চিত্রটা মাথায় রাখবে। আসলে চিত্রটা যদি মাথায় থাকে তাহলে বর্ণনা তুমি নিজে নিজেই লিখতে পারবে, তখন আর খুব একটা জটিল মনে হবে না। শুধু আমাদের এই বেসিক পার্থক্য মনে রাখতে হবে যে ম্যামালসের ক্ষেত্রে লাংসে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর সে হার্টে যাবে এবং হার্ট থেকে সারা বডিতে ছড়িয়ে পড়বে, কিন্তু এইখানে সার্কিটটা হচ্ছে একটু ভিন্ন, যে হার্টে যাবে, হার্টে যাওয়ার পর সে আবার গিলসে যাবে, তারপরে গিলস থেকে সেটা সারা বডিতে ছড়িয়ে পড়বে। ডিফারেন্স শুধুমাত্র এই জায়গায়। ইন প্লেস অফ এন, এখানে এই যে আমরা একটু আগে যে সিস্টেমটা পড়লাম যেটা হচ্ছে টেলিওস্ট ফিশের ক্ষেত্রে ছিল, যে আর্টেরিয়াল এবং তারপরে হচ্ছে ভেনাস সিস্টেম। এখন এইখানে পার্থক্যটা হলো যে ওই যে চ্যানেলগুলোর নাম আমরা শিখেছিলাম বা যে চেম্বারগুলোর নাম পড়েছিলাম, এইখানে তো একটু একটু ডিফারেন্স থাকবে। সেই ডিফারেন্সগুলো এখানে মেইনলি হাইলাইট করা হয়েছে। দুইটার সাথে একটু কম্পেয়ার করলে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবে। এখানে যেমন এট্রিওভেন্ট্রিকুলার বাল্ব ছিল টেলিওস্টের ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে ওইটাকে আর বাল্ব বলে না, এখানে বলে কি প্লাগ। কারণ এখানে হচ্ছে আমরা দেখেছি যে এট্রিয়াম এখানে দুইটা ভাগে বিভক্ত, হ্যাঁ, তারপরে এখানে যে ভেন্ট্রিকলও দেখেছি আমরা, এটা দুইটা চেম্বারে বিভক্ত, ফলে এদের বাল্বগুলো একটু ডিফারেন্ট। এখানে আমরা ওই বাল্ব না বলে বলছি প্লাগ। তারপরে হচ্ছে এটার নাম তো হচ্ছে ইন্টার এট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা দ্বারা বিভক্ত থাকে। এটা তো আমরা আগেই ছবিতে দেখেছি। তারপরে একটু খেয়াল করো, উইদিন দ্য কোনাস আর্টারিওসাস ইজ এ স্পাইরাল ভালভ দ্যাট অলসো এইডস ইন সেপারেটিং দ্য টু ব্লাড স্ট্রিম। তার মানে এইখানে এই একই হার্টের ভিতর দিয়ে এই ভিন্ন ভিন্ন চেম্বার থাকার কারণে দেখো দুই ধরনের ব্লাড প্রবাহিত হচ্ছে। তো এই দুই ধরনের ব্লাডকে আসলে পৃথক করে রাখার জন্য হচ্ছে এই যে চেম্বারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এক ধরনের ভালভ আছে, এই যে এখানে দেখো সুন্দর করে বলা হয়েছে যে কোনাস আর্টারিওসাস এক ধরনের স্পাইরাল ভালভ আছে, সে আসলে এই দুই ধরনের ব্লাডকে ভিন্ন দিকে প্রবাহিত করতে সাহায্য করে বা একজন থেকে আরেকজনকে পৃথক করে রাখে। The ventricle and conus arteriosus are also partially divided. The blood entering the heart from the pulmonary and systemic circulation doesn't tend to mix. তার মানে এখানে মূলত বলা হয়েছে যে এইখানে ব্লাডের হার্টের যে চেম্বারগুলো আছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকল, দুইটা চেম্বারই আবার হচ্ছে কি দুই ভাগে বিভক্ত। এই দুই ভাগে বিভক্ত, তাদের মাঝখানে যে সেপ্টামটা আছে, এখানে ব্লাডটা যখন দুই ধরনের ব্লাড যখন একই ডিরেকশনে যাচ্ছে, যে একদিক থেকে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, আরেক দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, তাহলে তাদের দুজনের তো মিক্স আপ হয়ে যাওয়ার কথা ছিল। তারা এই সেপ্টাম গুলোর কারণে মিক্স আপ হচ্ছে না। এটা কিভাবে কন্ট্রোল হয়? তখন যখন ব্লাড ফ্লো করে, তারা হচ্ছে ওই বাল্বগুলো ক্লোজ এবং ওপেন করার মাধ্যমে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে তারা এখানে ব্লাডগুলোকে সেপারেট থাকতে সাহায্য করে। এই সিস্টেমটার কথাই কিন্তু এখানে একটু ক্লিয়ারলি লেখা আছে, বলা আছে। As the oxygenated and deoxygenated blood exit from the heart, they enter different sets of aortic arches. As blood goes through the conus arteriosus, a branch carries oxygenated blood from the left side of the ventricle to the anterior gills. এখানেও আসলে ব্লাডটা তারপরে হচ্ছে অক্সিজেনেটেডটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে লাংস পর্যন্ত যাবে, আবার পরবর্তীতে সেটা হার্টে পৌঁছাবে, এই কথাটা এখানে আবারও হচ্ছে বলা হয়েছে। এবং এইখানে কোন কোন চ্যানেলগুলো কাজ করে এখানে দেখো দুই চারটা নাম লেখা আছে। এ সেকেন্ড ব্রাঞ্চ অফ দ্য কোনাস, এই যে কোনাসের এখানে যে ব্রাঞ্চের কথা বলা হলো, যে এখানে অ্যাওরটিক আর্চ থাকবে, সে আসলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এখানে হচ্ছে নিয়ে যাবে। অক্সিজেনেটেড প্লাস ডিঅক্সিজেনেটেড দুইটা এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পর সেটা লাংস পর্যন্ত আসলে কিভাবে যাবে? এ সেকেন্ড ব্রাঞ্চ অফ দ্য কোনাস carries deoxygenated blood to posterior gills and the lungs from the right side of the ventricle. তাহলে দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলে অ্যান্টেরিয়র গিলে যাবে না, এটা কোথায় যাবে? এটা হচ্ছে গিলের যে পোস্টেরিয়র রিজন আছে সেইখানে যাবে। The efferent vessel of the most posterior aortic arch gives rise to the pulmonary artery but maintains its connection to the dorsal aorta via a short ductus arteriosus. This is the beginning of the double circulatory system. আচ্ছা, আমরা যখন সেন্টেন্স গুলো পড়ি তখন মনে হয় যে আসলে খুব জটিল, কিন্তু যদি আমরা একটু চিত্রটার সাথে মিলিয়ে পড়ি তখন মনে হবে যে আসলে সিস্টেমটা জটিল না, এদের নামগুলো মনে রাখাটাই একটু জটিল। তাহলে এখানে ওই সিম্পল যে বিষয়টা বলা হচ্ছে যে হ্যাঁ, গিলের মধ্য দিয়ে কিভাবে ব্লাডটা হচ্ছে
লাংসে যাবে, যাওয়ার পর সেটা আবার পুনরায় হার্টে ব্যাক করবে, তারপরে গিল হয়ে সে সারা বডিতে ছড়িয়ে পড়বে। আমরা হচ্ছে লাং ফিশে তাহলে এই সিস্টেমটা আমরা যদি এই চিত্রটার সাথে মিলিয়ে পড়ি, একটু আগে লেখা দেখে তোমাদের মনে হতে পারে যে আসলে খুব কঠিন, কিন্তু যখন আমরা এই চিত্রটা একই চিত্রের সাথে মিলিয়ে পড়বো তখন মনে হবে বিষয়টা অতটা কঠিন না। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা যদি দেখি যে গিলস, হ্যাঁ, হার্ট থেকে, হার্টের চেম্বার গুলো থেকে ব্লাডটা এখানে আসলো, এখানে এসে এই যে গিলসে এসে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল দিয়ে সে কোথায় গেল, সে এখান থেকে গেল লাংসে। লাংসে এসে অক্সিজেন যুক্ত হয়ে, আচ্ছা এখানে একটু দেখো দুই ভাবেই কিন্তু যায় সব সময়, যে আসলে সার্কিটটা কিন্তু খালি, যেহেতু অনেকগুলো চ্যানেল আছে একদিকেই যাবে না, আর যেহেতু গিল আছে লাংস কিন্তু পুরোটুকু কাজই করে না, লাংসে অত অক্সিজেন যুক্ত হলোই তারপরে সে এসে গিল দিয়ে যাবে। যেহেতু আমরা জানি যে গিলেও হচ্ছে এয়ারেশনের সুযোগ আছে, সে হচ্ছে সরাসরি পানির কন্টাক্টে থাকে এবং অক্সিজেন পানির সাথে, পানি যখন ইনটেক করে পাস করে গিলের মধ্যে দিয়ে সেখানে অক্সিজেন সম্পৃক্ত হয়, সেহেতু গিলেও কিন্তু হবে। হ্যাঁ, যে তোমাদের মনে প্রশ্ন ছিল একটু আগে আমরা আরেকটা ছবিতেও দেখলাম যে লাংসে আসতেছে, লাংস থেকে আবার সে গিলে যাচ্ছে। তো এই যে প্রথম যখন গিলে আসলো, গিলে আসার পর পুরোটা কি এই পুরোটা ব্লাডই কিন্তু সরাসরি লাংসে যাবে না, এখান থেকেও অক্সিজেন সমৃদ্ধ হয়ে একটা পার্ট কিন্তু শরীরের বিভিন্ন টিস্যুতে চলে যাবে বা বিভিন্ন অর্গানে চলে যাবে, তারপরে লাংসে এসে বাকিটুকু হবে এবং সেখান থেকে সেই অক্সিজেন সম্পৃক্ত ব্লাড আবারও গিলসে যাবে, গিয়ে হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে বা অন্যান্য যে টিস্যুগুলো আছে সেখানে চলে যাবে। তাহলে এইখানে সিস্টেমটা একটু মনে রাখার বিষয় হলো, আগের যে ছবিটা ছিল আসলে লাং ফিশ তো আবার হচ্ছে আমরা দেখি অনেক ধরনের, হ্যাঁ, যে আমরা একটু আগে দেখলাম 3 ধরনের, সবার ক্ষেত্রে আবার একইভাবে হয় না। এখানে যে এক্সাম্পলটা তোমরা তখন বলতে পারো যে আগের ছবির সাথে একটু অমিল দেখা যাচ্ছে, এখন এইটুকু আমি একটু বলি যে এইটা হচ্ছে আফ্রিকান লাং ফিশ। তাহলে আফ্রিকান লাং ফিশের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলা হয় যে হ্যাঁ এই যে গিলে ব্লাডটা এসেছে, এসে এইখানে অক্সিজেন সমৃদ্ধ হয়েছে, হওয়ার পর সে সরাসরি বডির বিভিন্ন পার্টে যাচ্ছে, আবার আরেকটা পার্ট হচ্ছে লাংসে এসেছে, লাংসে যে ব্লাডটা এসেছে সে কিন্তু অক্সিজেন যুক্ত ব্লাড, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড না, এটা অক্সিজেন যুক্ত ব্লাডই এসেছে, কিছুটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এই যে পাশে যে নীল নীল কালারের যে অংশটুকু দেখো, এই নীল অংশটুকু হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত, তার মানে এইখানে যখন আসলো অক্সিজেন সমৃদ্ধ ব্লাডও লাংসে আসলো, আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডও কিন্তু আসলো, তারপরে এইখান থেকে সে আবার শরীরের বিভিন্ন চ্যানেলে পৌঁছে যাচ্ছে। আর একটু আগে আমরা যে ছবিটা দেখেছিলাম, হ্যাঁ, সেইটাও হচ্ছে লাংফিশেরই। তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এই গিলসে তো এসেছে, এখানে তো এসে কিছুটা অক্সিজেন সমৃদ্ধ হবেই, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে ব্লাডটুকু থাকবে সেটা সরাসরি লাংসে গিয়ে আবার হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে, হয়ে সে আবার পুনরায় হার্টে এসে, এখানেও হার্টে আসছে, হার্টে এসে সেটা আবার সরাসরি গিলে প্রবেশ করেছিল, কিন্তু এইখানে কিন্তু লাংস থেকে হার্টে এসে এটা আর গিলে যাচ্ছে না, এটা এখান থেকে সরাসরি শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা যখন টেলিওস্ট ফিশের সাথে পার্থক্যটা দেখব, আমরা এখানে এই লাংসের সাথে যে রিলেটেড ডিফারেন্স গুলো আছে সেগুলো একটু দেখে তারপরে জানবো। তাহলে আমাদের এইটা ছিল ব্লাড সম্পর্কের লেকচার, এখানেই শেষ। হ্যাঁ বলো বলো ম্যাম, বলো। আমাদের যদি ভাইবাতে জিজ্ঞেস করে যে লাং ফিশ গুলাতে কি গিলেও গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে কিনা, মানে অক্সিজেনেটেড হবে কিনা, তাহলে কি আমরা কি বলবো হ্যাঁ যে হবে, হবে? হ্যাঁ হবে, সেটা কি যেই হবে? লাংফিশই হোক হবে। এখন এটা ডিপেন্ড করবে কতটুকু হবে, কিভাবে হবে, এটা ডিপেন্ড করবে আবার হচ্ছে বিভিন্ন লাংফিশের ক্ষেত্রে। এখন তোমাদের সবগুলো লাংফিশ, তোমাদের তো আসলে স্ট্যান্ডার্ড হিসেবে একটা পড়ানো হচ্ছে, যদি ইন্ডিভিজুয়ালি সবগুলো দেখানো যেত তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারতে কোনটার সাথে কি ডিফারেন্স। তো সেই জন্য আমি বলবো তোমরা একটু জানার জন্য তোমরা নিজেরা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবে যে হ্যাঁ এখানে তো আমরা আফ্রিকান লাংফিশের এরকম দেখলাম, তাহলে সাউথ আমেরিকান ওটার ক্ষেত্রে কিরকম হবে বা অস্ট্রেলিয়ানের ক্ষেত্রে কিরকম হবে। তোমরা যদি তখন আলাদা আলাদা ভাবে দেখো তখন বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটার বেসিক ডিফারেন্সটা কিভাবে হয়। ঠিক আছে? জি ম্যাম। কারণ সবগুলো তো আসলে পরীক্ষায় তোমাদের কমনলি আসবে লাংফিশ, পরীক্ষায় হয়তো বা তোমাদের উল্লেখ করে আসবে না যে আফ্রিকান বা অস্ট্রেলিয়ান, শুধুমাত্র আসবে যে লাংফিশের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা বর্ণনা করো। হ্যাঁ, তো তোমরা জেনারেলি যেটা সেটাই এখানে তোমাদের যে চিত্রটা দেয়া আছে, হ্যাঁ, তোমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে বলতে পারো। আর গিলে হচ্ছে সবসময় ব্লাড এক্সচেঞ্জ হবে, সেটা যেটার ক্ষেত্রে হোক না কেন, যেমন এটাও বলেছিলাম এটার ক্ষেত্রেও গিলে যে এক্সচেঞ্জ হবে না তা না, এখানেও কিন্তু কিছু পরিমাণ হবে, কিন্তু এইখানে মেইন পার্থক্যটা ছিল যে
গিলের পাশাপাশি এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সরাসরি লাংসে গিয়ে অক্সিজেনেটেড হচ্ছে, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে যেটা ছিল আফ্রিকান লাংফিশের ক্ষেত্রে যেটা ছিল, এইখানে আমরা দেখেছি যে মেইনলি গিলে হয়েছে এবং একটা পার্ট হচ্ছে লাংসে গিয়েছে, আর গিলে যেটা এক্সচেঞ্জ হয়েছে সেটা আর পরবর্তীতে লাংসে না গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে সাপ্লাইয়ের জন্য ডিরেক্টলি এখান থেকে গিয়েছে, হ্যাঁ। সে কিন্তু আর হার্ট হয়ে সরাসরি না এসে এখান থেকেও যেতে পারে। তোমরা একটু এই চ্যানেলটা যদি খেয়াল করো, এখানে একটা ডাক্ট আছে দেখো, পালমোনারি ভ্যাসোমোটর সেগমেন্ট। এটা তো হচ্ছে লাংসে গেল, কিন্তু এইটার আগে যে একটা চ্যানেল এই ডাক্টাস চ্যানেলটা সে সরাসরি ডরসাল এউট্রা হয়ে বিভিন্ন টিস্যুতে গিয়েছে। এটাই ছিল মেজর পার্থক্য, হ্যাঁ, যে এখানে গিল থেকে সরাসরি সে উপরের যে পার্টটা আছে ডরসাল এউট্রা দিয়ে বডির যে ডরসাল রিজিয়ন, মেইনলি সে ডরসাল রিজিয়নে ওখান থেকেই সাপ্লাই দিয়েছে ব্লাডটা। আচ্ছা, আমাদের হচ্ছে ব্লাড অংশটুকু শেষ। তোমাদের তো ব্লাডের নোট অলরেডি আমি দিয়েছি। ম্যাম তাইলে লাং ফিশে আমরা চিত্র ইউজ করবো কোনটা স্যার? দুইটা তো আসলে পরস্পর বিরোধী মনে হচ্ছে ম্যাম, আগের চিত্র আর এইটা কিছুটা ম্যাম। যেমন গিলে এখানে শুধুমাত্র গিলে ম্যাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, লাংসে কিন্তু হচ্ছে না ম্যাম। লাংস শুধুমাত্র অক্সিজেন কালেক্ট করতেছে, আর এখানে গিল অক্সিজেন প্লাস লাংসে কার্বন হচ্ছে ডাইঅক্সাইড। না সরাসরি বলা যাবে না। আলাদা চিত্র। শোনো, সরাসরি লাংসে হচ্ছে না এটা বলতে পারবে না। এই যে দেখো এটার এই যে দেখো রেড সাইড যে ব্লাডটা আছে, এই চ্যানেলের পাশাপাশি একটা ছোট একটা ব্লু চ্যানেল খেয়াল করেছো? জি ম্যাম। একটা ব্লু চ্যানেল খেয়াল করেছো? সেই ব্লু পার্টটুকু কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ব্লু চ্যানেলটা কিন্তু সরাসরি লাংসেও যাচ্ছে এবং এইখান থেকে তারপরে হচ্ছে আবার হার্টে যাচ্ছে। এটা তো হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, যেহেতু একদিক দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাডও যেমন যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডও যাচ্ছে। এখানে গিলসেও যেমন অক্সিজেন মিক্স আপ হচ্ছে, আবার লাংসে এসেও কিন্তু হচ্ছে। বুঝতে পারছো? দুই জায়গাতেই কিন্তু হচ্ছে। এবং আমি তারপরে হচ্ছে তোমাদের কোনটা স্ট্যান্ডার্ড আমি হয়তো বা নেক্সট ক্লাসে তোমাদের আরো দেখে অনেকগুলা চিত্র দেখে তোমাদেরকে আর একটু সাম আপ করার চেষ্টা করব। আর তোমরা পরীক্ষা আসলে এখানে যে চিত্রটা আছে যেটা হচ্ছে আফ্রিকান লাংফিশের, তোমরা এটা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। এটা আপাতত তোমরা মাথায় রাখো। আর কোনটা দিলে ভালো হয়, আমি আরো অনেকগুলো অন্যান্য লাংফিশের চিত্রগুলোও দেখে, এখন যেহেতু আমার এই স্লাইডে নাই এই জন্য তোমাদেরকে ওই বেসিক এগুলো দেখানো সম্ভব না। আমি ওগুলো দেখে তোমাদেরকে কোনটা বেশি স্ট্যান্ডার্ড, কোনটা ফলো করলে সুবিধা হয় সেটা তোমাদের হয়তো নেক্সট ক্লাসে আমি তোমাদের বলে দিব, বা আমি ভুলে গেলে তোমরা একটু মনে করে দিও। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে ব্লাড রিলেটেড যা প্রশ্ন আসবে। আসলে আশা করি যে এর মধ্য থেকে আসবে, বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো মেইনলি হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেম আর হচ্ছে ছোট ছোট পার্থক্য বা সংজ্ঞা, এগুলোই সাধারণত পরীক্ষায় আসে। তো তোমাদের সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাসোসিয়েটেড যে চিত্রগুলো আছে তোমরা সেগুলো মাথায় নিয়ে সেগুলোর সাথে একটু মনে করে যে চিত্রটা কোন জায়গায় কোনটা কি নাম ওইগুলো ওইভাবে বিবেচনা করে তারপরে হচ্ছে লিখবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর শুধু যদি টেক্সট মুখস্থ করো সেটা হচ্ছে মনে রাখা কষ্টকর, তোমরা সহজেই ভুলে যাবে। কিন্তু চিত্রটা এঁকে সেটা সামনে নিয়ে তারপরে যদি একটু ইন্ডিকেট করে পড়ো তাহলে হয়তো একটু সহজে মনে থাকবে। বিষয়টা খুব সহজ না, আবার আমি বলবো খুব কঠিনও না, হ্যাঁ। একটু চিত্রটা এঁকে মনোযোগ দিয়ে পড়লেই তোমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা, আমাদের ব্লাড নিয়ে তো তাহলে আর পড়ার কিছু নেই। আর যেটুকু তোমাদের কনফিউশন, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের স্ট্যান্ডার্ড কোনটা সেটা বলার। ঠিক আছে? তোমাদের ক্লাস আছে আরো এখন? না, একটা তো বেজে গিয়েছে। তোমাদের আর কোনো প্রবলেম আছে বলো তো ব্লাড রিলেটেড? ম্যাম আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো। সেটা হচ্ছে আমি একটা জায়গায় লেখা দেখলাম যে ফিশ বডির হ্যাঁ প্রত্যেকটা জায়গা থেকে নাকি ব্লাড উৎপন্ন হয়, এই কথাটার সত্যতা কতটুকু? হ্যাঁ, আবার বলো, তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। ফিশ মানে বডির ফিশ বডির প্রত্যেকটা মানে অঙ্গের প্রত্যেকটা সেগমেন্ট থেকেই তাদের ব্লাড উৎপন্ন হয়, মানে ফুল বডি থেকেই তাদের ব্লাড উৎপন্ন হয়, এরকম একটা আচ্ছা, লেখা এটা দেখলাম। কোথায় লেখাটা কোথায় দেখেছো বলো তো? ম্যাম এটা হচ্ছে ডিপ্লোমার একটা বইতে দেখলাম, আমাদের ফিশারিজ এর ডিপ্লোমার একটা বইতে। ফিশারিজ এর ডিপ্লোমা বইটা কারা লিখেছে? ম্যাম কারা এটা লিখেছে বইটা? এই মুহূর্তে স্মরণে নাই। আচ্ছা, বইটা কি কোনো রেনাউন্ড অথরের, নাকি অনেক সময় যে আমাদের কিছু মনে করো স্টুডেন্টরা লিখে, কিছু টিচাররা লিখে, তাদের লিখা? ওইখানে লিখার কি তারা কোনো সাইটেশন দিয়েছে যে সে ওই কথাটা কোন জায়গা থেকে পেয়েছে? না ডিপ্লোমার জন্য তো বুঝোই, এরকম, ডিপ্লোমার জি 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 পড়াশোনা আর আমাদের পড়াশোনা কিন্তু অনেক ডিফারেন্স। ওদের জানা আর আমাদের জানার মধ্যে পার্থক্য অনেক। জি। এটা জানো তো?
জি জি জি, কারণ ওদের তো ম্যাম সবকিছু বাংলা মিডিয়াম, আর ওদের নর্মাল থাকে সবকিছু। ওদের শুধু বাংলা মিডিয়াম না, ওদেরকে আসলে কি ওই যে হাইব্রিড একটা হজবরল একটা কিছু বোঝানো হয়। কারণ গত বছর না তো ওই যে করোনার আগে আর কি 2019-এর শেষে বা 20-এর মেবি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা গ্রুপ এসেছিল ডিপ্লোমা। ওরা কোন কোন জায়গা থেকে যেন এসেছিল, বগুড়া না কোথায় একটা কলেজ আছে, মেবি বগুড়াতে আজিজুল হক কলেজ বা এরকম একটা কোন একটা কলেজ আছে, ওইখানে হচ্ছে ওদের ফিশারিজ আছে, ওরা ওখানে ডিপ্লোমা পড়ে। তো ওদের কাছে ওরা আমাদের এখানে ঘুরে দেখতে এসেছিল যে তোমাদেরকে কি পড়াই বা ল্যাবে তোমাদেরকে আমরা কি দেখাই, মাস্টার্স লেভেলে ওরা কি কাজ করে। ওরা আসলে কি মাস্টার্সে গিয়ে একটু অবাকই লাগবে। সাপোজ তোমরা এখানে যখন মাস্টার্স করবে তোমরা কিন্তু নির্দিষ্ট কিছু এক্সপেরিমেন্ট করবে, তার উপরে তোমরা একটা থিসিস লিখবে। আর ওরা সেটা করে কি, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেমন আমরা অ্যাসাইনমেন্ট দেই, যেমন তোমাদেরকে অনেক সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে একটা টপিকস এর উপর তোমরা অ্যাসাইনমেন্ট লিখো 5-10 জন মিলে, ওরা আসলে সেইটা করে মাস্টার্স লেভেলে। বুঝতে পেরেছো? তোমরা যেটা আন্ডার ম্যাম গ্রাজুয়েটে করো, সাপোজ আমি যদি এখন ব্লাডের উপর তোমাদের 10 জনকে মিলে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ওরা মাস্টার্স লেভেলে গিয়ে থিসিসের পরিবর্তে সেই কাজটা করে। তাহলে তুমি বুঝতে পারছো যে ওদের জানার ডেপথ আর আমাদের জানার ডেপথ আসলে ডিফারেন্সটা কোথায়, অনেক ডিফারেন্স। তো ওরা আসলে যেটা জানে, এই জন্য আমি বলবো যে ওদের বইগুলো বেশিরভাগ দেখা যায়